7. কালো বামন। হলঘরে সভা শেষ হওয়ার পর 2 ঘন্টা পেরিয়ে গেছে। নিজের ঘরে বসে আছে রাজপুত্র এজিএল। দরজার প্রহরী বাইরে থেকে বলল, বোরকা পরা এক নারী রাজপুত্রের সঙ্গে দেখা করতে চায়, তাকে নিয়ে আসতে নির্দেশ দিল এজিএল। বোরকা পরা নারী মূর্তি ভেতরে ঢুকে মাথা নিচু করে সম্মান জানালো। মুখ থেকে নেকাব সরাতে পারেন, বলল এজিএল। বলুন, কি বলতে চান? খানিকটা অনিচ্ছা সত্ত্বেও নেকাব সরালো মহিলা। তাকে চিনতে পারল এজিএল। এই মহিলা এলিসার পরিচারিকাদের একজন। মহিলা বলল, আমার কথা শুধু আপনার জন্যে রাজপুত্র। তাকে নিয়ে আসা প্রহরীর দিকে তাকালো সে। অপরিচিত কারো সঙ্গে একা দেখা করা আমার রীতি নয়, বলল এজিএল। তবু আপনি যখন চাইছেন তখন তাই হোক। প্রহরীকে চলে যেতে ইশারা করল সে। লোকটা চলে যাওয়ার পরে বলল, এবার বলুন। এই যে এটা। বুকের ঘাস থেকে একটা গোল করে মোড়ানো প্যাপিরাস বের করে দিল মহিলা। এজিএল জিজ্ঞেস করল, কে পাঠিয়েছে? জানি না রাজপুত্র, আমাকে এটা দিয়ে বলা হয়েছে আপনার কাছে পৌঁছে দিতে। মোড়ক খুলে পড়তে শুরু করলো এজিএল। ওতে লেখা আছে, যদিও তিক্ত কথার মধ্যে দিয়ে আমাদের বিচ্ছেদ ঘটেছে, তবু আমার এই বিপদের সময় আপনার পরামর্শ চাই। যেহেতু আমার আপনার সঙ্গে প্রকাশ্যে কথা বলা মানা, কাজেই দয়া করে আমার সঙ্গে প্রাসাদের বাগানে যে 5টা শিকড়ওয়ালা ফিগ গাছ আছে, চাঁদ ওঠার সময় ওটার তলায় দেখা করুন। ওখানে আমি আর আমার একমাত্র বিশ্বস্ত সঙ্গিনী উপস্থিত থাকব। আমার নিরাপত্তার খাতিরে দয়া করে সঙ্গে কাউকে আনবেন না, এলিসা। পাপিরাসের মোড়কটা আলখেল্লার ভেতর রেখে ক্ষণিকের জন্য ভাবনায় ডুবে গেল এজিএল। তারপর অপেক্ষারত মহিলাকে সোনার একটা খণ্ড দিয়ে বলল, যে আপনাকে পাঠিয়েছে তাকে বলবেন তার কথা রাখবো আমি। এবার আপনি আসুন। এজিএলের কথায় মহিলা খানিকটা বিভ্রান্ত বোধ করছে। কিছু একটা বলতে তার ঠোঁট ফাঁক হলো, কিন্তু মত পাল্টে ঘুরে দাঁড়িয়ে বেরিয়ে গেল সে। মহিলা চলে যাওয়ার প্রায় সঙ্গে সঙ্গেই প্রহরী মেটেমকে ঘরের ভেতর নিয়ে এলো। প্রহরী চলে যাওয়ার পর মেটেম বলল, রাজপুত্র, এভাবে যদি দিনের আলোয় বোরকা পরা নারী আপনার ঘরে আসে, তাহলে সে খবর নির্ঘাত পবিত্র ইসাচারের কানে চলে যাবে। ইসাচার যথেষ্ট রক্ষণশীল, তা তো আপনি জানেন। আমি তার ব্যাপারে কথা বলতে এসেছি রাজপুত্র। আপনার কথা ভেবে আমার শরীর কাঁপছে। খানিকটা অধৈর্য আর রাগ মিশ্রিত বিরক্তির সঙ্গে হাত নাড়ল এজিএল। ওই মহিলা একজন পরিচারিকা। এমন একটা খবর সে এনেছে যেটার ব্যাপারে তেমন কিছুই আমি বুঝতে পারিনি। মেটেম, তুমি তো এখানে আগেও এসেছ, চেনো ভালো করে। বলো দেখি, বাগানে কি একটা ফিগ গাছ আছে যেটার 5টা শিকড় আছে? রাজপুত্র, আগের বার এসে ওটা দেখেছি আমি। আকৃতির কারণে ওটা শহরের বিস্ময়গুলোর একটা। হঠাৎ এ প্রশ্ন কেন রাজপুত্র? কারণ আজ চাঁদ ওঠার সময় ওঠার তলায় থাকতে হবে আমাকে। প্যাপিরাসটা বের করে দিল এজিএল। নিজেই পড়ে দেখো। তোমাকে পড়তে বলছি কারণ তুমি জানলেও অসুবিধে নেই। আমার ধারণা তুমি আর যাই হও, বিশ্বাসঘাতক নও। ঠিক বলেছেন, বিশ্বাসঘাতক না। যদি পরামর্শের জন্য আমাকে যথেষ্ট সম্মানই দেয়া হয়, মুচকি হেসে বলল মেটেম। এবার প্যাপিরাসটা পড়ল সে। অভিজাত ভদ্রমহিলাটি সঙ্গে পরিচারিকা নিয়ে যাচ্ছেন বলে ভালো হলো। প্যাপিরাসটা ফিরিয়ে দিয়ে বলল সে। আস্তে করে মাথা ঝুঁকিয়ে সম্মান দেখালো। জিম্বো, শহরে নানান গুজব ছড়িয়ে পড়েছে। যদি চাঁদের আলো এই সাক্ষাতের কথা প্রকাশ পায়, তাহলে সাকন আর ইসাচার দেখা হতে দেবেন না। যদি এ থেকে আমি লাভবান না হতে পারি, তাহলে আমার অবশ্য তাতে কিছু যায় আসে না। ইথোবালের ব্যাপারে আমার পরামর্শ চাওয়া হবে ধারণা করছি, বলল এজিএল। সেক্ষেত্রে আমার সাধ্যমতো পরামর্শ দেব আমি। সাকনের কন্যা এলিসা আর আমার মধ্যে উৎসর্গ নিয়ে
যে তিক্ততা সৃষ্টি হয়েছে তার মেটার নয়, কাজেই অন্য কিছু ধারণা করো না। সেই তিক্ততা এলিসা নিজ বুদ্ধিতেই দূর করে দিয়েছেন। বলল মেটেম, কাল রাতে আমি তাকে কথা দিয়েছিলাম, পারলে আমি সাহায্য করব। বলল এজিএল, কথা দিলে আমি সবসময় তা রক্ষা করি। বুঝতে পারছি রাজপুত্র, মানুষের মুখে মুখে ফিরছে আপনার এবং এলিসার কথা, তারপরও আপনি তাকে এড়িয়ে যাবেন। তবে এটাও ঠিক যে ভালো পরামর্শই আপনি দেবেন তাকে। সম্ভবত বলবেন ইথোবালকে বিয়ে করো, এ শহরের উপর থেকে ভয়াবহ যুদ্ধের কালো ছায়া দূর করো। সেক্ষেত্রে আমরা সবাই আপনার প্রতি কৃতজ্ঞ বোধ করব। অবস্থা যে রকম দেখছি তাতে মনে হচ্ছে না আর কেউ এলিসার মনোভাব পাল্টাতে পারবে। তারপর আপনি যখন আপনার পরামর্শ দেবেন তখন হয়তো সাকনের কন্যা বলবেন আজকের উৎসর্গ অনুষ্ঠান তার মধ্যে প্রচণ্ড আতঙ্ক সৃষ্টি করেছিল। উৎসর্গ ঠেকাতে নিজের সমস্ত গহনা তিনি দিয়ে দিয়েছেন। যদি তিনি এ কথা বলেন তাহলে কথাটা সত্যিই হবে, কিন্তু যেহেতু তার সঙ্গে আপনার মনোমালিন্য হয়েছে, ওসব কথা আপনার মনে কোনো রেখাপাত করবে না। বোধহয় আমার কথাতে আপনি কৌতূহলী হচ্ছেন না। এবার তাহলে অন্য প্রসঙ্গে আসা যাক। ইসাচারের বক্তৃতার পর মন্দিরে তার সঙ্গে এলিসার কি কথা হয়েছে খুলে বলল মেটেম। ফিনিশিয়ান ব্যবসায়ী চলে যাবার পর এজিএল ভাবল এলিসা তাহলে তার ধর্মের নিষ্ঠুরতা পছন্দ করে না। নিশ্চয় এলিসা বুঝেছে কেন আমি ওরকম খারাপ ব্যবহার করেছিলাম, নইলে ও আমার পরামর্শ চাইতো না। কিন্তু কিভাবে এলিসাকে এই মহাবিপদ থেকে রক্ষা করতে পারে সে? সভা থেকে ফিরে শারীরিক আর মানসিক দুদিক থেকেই বিপর্যস্ত বোধ করছে এলিসা। বিশ্রাম নিতে শুয়ে পড়ল সে। ঘুম আসতে দেরি হলো না। সেই ঘুমে এলো স্বপ্ন। প্রথমে অস্পষ্ট, ঘোলাটে, তারপর আস্তে আস্তে পরিষ্কার হয়ে এলো দৃশ্যগুলো। এলিসা স্বপ্নে দেখল একটা চন্দালৌকিক বাগান। সেখানে বাঁকাচোরা শিকড়ওয়ালা বিরাট একটা গাছ ওর পরিচিত ঠেকল। গাছের ডালপালায় কিসের যেন নড়াচড়া ওর মনোযোগ কাড়ল। অনেকক্ষণ তাকিয়েও বুঝতে পারল না কি ওটা। তারপর দেখতে পেল একটা বামন নড়ছে গাছের ডালে। ছোট ছোট কুতকুতে চোখ তার, হাতে একটা ধনুক। ধনুকের দুপ্রান্ত হাতির দাঁত দিয়ে মোড়ানো। ধনুকে তীর জোড়া হয়েছে। ধনুকের উপর মনোযোগ আটকে গেল এলিসার। যদিও জানে না, তবু মন বলল ওই তীর বিষ মাখানো। ভাবল এলিসা, বামন কি করছে ধনুক নিয়ে ওই গাছের উপর? হঠাৎ একটা শব্দ ভেসে এলো ওর কানে। ঘাসের উপর দিয়ে হেঁটে আসছে কোনো মানুষ। বামনটা ডালের উপর কুঁজো হলো, উত্তেজিত আর সতর্ক হয়ে উঠেছে। ধনুকের ছিলায় টান দিল বামনের হাত। আঙুল থেকে রক্ত সরে গেছে। হলদে দেখাচ্ছে আঙুলের ডগাগুলো। বামনের শয়তানি ভরা কালো চোখের দৃষ্টি অনুসরণ করে কালো আলখেল্লা পরা দীর্ঘাকৃতি একজন মানুষের ছায়ামূর্তি দেখতে পেল ও। চাঁদের আলো এসে দাঁড়ালো মানুষটা। এদিক ওদিক তাকিয়ে কাকে যেন খুঁজছে। ডালের উপর হাঁটু গেড়ে বসলো বামন। তীরধনুক তাক করেছে সে মানুষটার উন্মুক্ত গলা লক্ষ্য করে। ছিলাটা কানের কাছে টেনে নিয়ে গেল। ঠিক সেই মুহূর্তে আগন্তুক মুখ ফেরালো। চাঁদের আলো পড়ল তার মুখে। মুখটা রাজপুত্র এজিএলের। অস্পষ্ট আর্তনাদ করে ঘুম থেকে জেগে উঠল এলিসা। উঠে বসল। শরীর কাঁপছে তার। নিজেকে সান্ত্বনা দিল, যত বাস্তব মনে হোক আসলে সে স্বপ্নই দেখেছে। বড় বেশি বিচলিত বোধ করছে এলিসা। পাশের ঘরে চলে এলো সে। সূর্য ডুবতে শুরু করেছে, কাজেই বিকেলের নাস্তা দেয়া হয়েছে। ইচ্ছের বিরুদ্ধে কিছু মুখে দেওয়ার চেষ্টা করলো সে। পরিচারিকা খবর নিয়ে এলো ফিনিশিয়ান ব্যবসায়ী মেটেম এলিসার সঙ্গে কথা বলতে এসেছে। তাকে নিয়ে আসতে নির্দেশ দিল এলিসা। ঘরে ঢুকে মাথা নিচু করে সম্মান দেখালো মেটেম। তারপর পরিচারিকা বিদায় নেয়ার পর বলল, আপনি হয়তো আমার আসার কারণ বুঝতে পেরেছেন। আজ সকালে আপনাকে আমি কিছু তথ্য দিয়েছিলাম যেগুলো আপনার কাজে এসেছে।
আর আপনি আমাকে পুরস্কৃত করবেন বলে কথা দিয়েছিলেন। হ্যাঁ, স্বীকার করলো এলিসা। একটা সিন্দুক থেকে হাতির দাঁতের তৈরি বালতির মতো বের করলো এলিসা। ওটা উপচে পড়ছে সোনার গয়না আর আঁকাটা মূল্যবান পাথরে। নেন এগুলো, বলল এলিসা। এগুলো আপনার, তবে এই সোনার চেইনটা নিতে পারবে না। এটা দেবী বাল্টিসকে উৎসর্গ করেছি। কিন্তু এ সমস্ত গয়না ছাড়া আপনি রাজা ইথোবালের সামনে যাবেন কিভাবে? জিজ্ঞেস করলো মেটেম। যাব না, তীক্ষ্ণ শোনালো এলিসার কণ্ঠ। আচ্ছা, কিন্তু রাজপুত্র এজিয়েল কি ভাববেন আপনাকে অলংকার ছাড়া দেখে? আমার রূপই আমার অলংকার, এই গহনা আর পাথরগুলো নয়, বলল এলিসা। তাছাড়া রাজপুত্র কী ভাববেন তা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। তিনি আমাকে ঘৃণা করেন, তিনি আমাকে অপমান করেছেন। ভুরু কপালে তুলে মেটেম বলল, তারপর তারপরও আমি আপনার এই গয়না নিচ্ছি না। শুনুন, এগুলো আমার কাছে অত্যন্ত মূল্যবান। পকেট থেকে একটা পাপিরাসের টুকরো বের করে দ্রুত হাতে ঋণপত্র লিখল সে। এলিসাকে সই করতে বলল। এলিসা সই করার পর জানালো, এই পাপিরাস আমি উপযুক্ত সময়ে আপনার বাবা অথবা স্বামীর কাছে উপস্থাপন করব। তারা যে আপনার ঋণ পরিশোধ করতে অস্বীকার করবেন না সে বিশ্বাস আমার আছে। এবার আমাকে যেতে হয়, আপনারও তো যাবার সময় হয়ে এলো। চাঁদ উঠতে আর তো দেরি নেই। কি বলতে চান? ভুরু কোঁচকালো এলিসা। চাঁদ ওঠার সময় বা অন্য কোনো সময়ে আমার নির্দিষ্ট কোথাও যাবার কথা নেই। আস্তে করে মাথা ঝোঁকালো মেটেম, তবে ভঙ্গিতেই বুঝিয়ে দিল এলিসার কথা সে বিশ্বাস করছে না। কি বলতে চান সেটা আমি আবারও জানতে চাইছি, বলল এলিসা। আপনার এরকম ইঙ্গিতের অর্থ কী? এলিসার দিকে তাকালো মেটেম। তরুণীর কণ্ঠস্বরে সত্যকথনের সুর। মেটেম বলল, আপনি কি অস্বীকার করবেন কিছুক্ষণের মধ্যেই আপনি প্রাসাদের বাগানে বিরাট ওই 5 শেকড়ওয়ালা ফিগ গাছের নিচে রাজপুত্র এজিএলের সঙ্গে দেখা করতে যাবেন না? আপনার লেখা পাপিরাসের পত্র আমি পড়েছি। আপনি তো ইথোবালের ব্যাপারে তার পরামর্শ চেয়েছেন, চাননি? আমার লেখা অবাক দেখালো এলিসাকে। গাছের নিচে দেখা করব, এ ধরনের কোনো চিন্তাই আমার মাথায় আসেনি। তবু বলা হয়েছে খবরটা আপনার পাঠানো, বলল মেটেম। আপনার পরিচারিকায় প্যাপিরাসটা রাজপুত্রের কাছে নিয়ে গেছে। মাথার ইশারা করলো মেটেম। তাকে আমি চিনি, ওই যে ওই কোনায় যে বসে আছে। প্যাপিরাসটা নিয়ে সেই গিয়েছিল। এসো তো হিদার, মহিলাকে ডাকলো এলিসা। রাজপুত্র এজিয়েলের কাছে আমার তরফ থেকে কিসের প্যাপিরাস নিয়ে গিয়েছিলে তুমি? দ্বিধার ছাপ পড়ল মহিলার চেহারায়। আমি রাজপুত্রকে বলিনি যে প্যাপিরাসটা আপনি পাঠিয়েছেন। সত্যি করে বলো, আমি মিথ্যে শুনতে চাই না। মিথ্যে বললে কঠিন শাস্তি পেতে হবে তোমাকে। কড়া শোনালো এলিসার কণ্ঠ। সত্যি কথাই বলছি, বলল পরিচারিকা। আমি যখন বাজার দিয়ে আসছিলাম তখন বুড়ি এক কালো মেয়ে লোকের সঙ্গে দেখা হয়। সে আমাকে একখণ্ড সোনা দিয়ে বলে চিঠিটা রাজপুত্রের কাছে পৌঁছে দিতে। সোনার লোভে পড়ে যাই আমি। টাকার দরকার ছিল আমার, রাজি হয়ে যাই। তবে আমি জানি না কে প্যাপিরাসটা পাঠিয়েছে। ওই মেয়ে লোকটাকেও আগে কখনো দেখিনি আমি। বিরাট ভুল করে বসেছ তুমি, বলল এলিসা। তবে তোমার কথা বিশ্বাস করছি আমি। এবার দূর হও। পরিচারিকা তস্ত পায়ে চলে গেল। খানিকক্ষণের জন্য চিন্তায় ডুবে গেল এলিসা। মেটেম লক্ষ্য করল তরুণের চেহারায় আশঙ্কার ছাপ ফুটে উঠেছে। এলিসা মুখ তুলে জিজ্ঞেস করল, বলুন তো যে গাছটার কথা প্যাপিরাসে লেখা হয়েছে সেটার বিশেষ কোনো বৈশিষ্ট্য আছে? ওটার আকৃতি অদ্ভুত, বলল মেটেম। মাটির উপর ওটার 5টা শেকড় ছড়িয়ে আছে। মুখ দিয়ে অস্পষ্ট আওয়াজ বের হলো এলিসার। উত্তেজিত স্বরে বলল, ওই গাছটা আমি স্বপ্নে দেখেছি। এখন এখন আমি বুঝতে পারছি। আসুন জলদি, চাঁদ উঠতে শুরু করেছে। দ্রুত পায়ে দরজার দিকে ছুটল এলিসা। তাকে অনুসরণ করলো কিছুটা বিহ্বল মেটেম। কয়েক মিনিট পর সরু রাস্তা ধরে ছুটতে ছুটতে চলল দুজন। আগে মেকআপ পরা এলিসা, পেছনে মেটেম। পথচারীরা ঘুরে তাকাচ্ছে দুজনের দিকে। কেউ কেউ হাসছে। তাদের ধারণা প্রেম সংক্রান্ত বিবাদের কারণে স্ত্রীকে ধাওয়া করেছে কোনো স্বামী।
এলিসা বাগানের দরজা খুলতে চেষ্টা করছে। এবার দায়িত্বটা নিল মেটেম। দরজা খোলার ফাঁকে হাঁপাতে হাঁপাতে জিজ্ঞেস করলো, এই ছোটাছুটির অর্থ কী? ওরা রাজপুত্রকে খুন করতে মিথ্যে চিঠি দিয়ে এখানে নিয়ে এসেছে, জানালো এলিসা। দরজা খুলে যেতেই ছুটতে শুরু করলো সে আবার। সেজন্য আমাদেরও মরতে হবে, বলল মেটেম। মহিলাদের যুক্তি। এলিসার পেছনে দৌড়াচ্ছে সে। বাগানের মাঝখানের পথ ধরে প্রাণপণে ছুটছে এলিসা। গতি আরও বাড়ালো। তার সঙ্গে তাল মেলাতে রীতিমতো কষ্ট হচ্ছে মেটেমের। দূরত্ব বাড়ছে ক্রমেই। যেন উড়ে চলেছে সাদা আলখেল্লা পরা এলিসা। একটা ফাঁকা জায়গায় পৌঁছে গেল দুজন। এখানে চাঁদের আলো এসে পড়েছে। বিরাট একটা গাছের ঘন সবুজ পাতায় আছড়ে পড়ছে সে রূপলি আলো। পাগলিনের মতো উপরের দিকে তাকিয়ে গাছটা ঘিরে ছুটছে এলিসা। মাঝখানে গাছটা চলে আসায় মুহূর্তের জন্য এলিসাকে দেখতে পেল না মেটেম। আবার যখন দেখতে পেল এলিসা, তখন খোলা জায়গায় দাঁড়ানো একজন লোকের দিকে ছুটছে। মানুষটা দাঁড়িয়ে আছে গাছের প্রান্ত থেকে বড়জোর 10 ফুট দূরে। সাবধান, সাবধান, চিৎকার করছে এলিসা আগন্তুকের দিকে ছুটতে ছুটতে। অসংলগ্ন কথা বেরিয়ে আসছে ওর মুখ থেকে। উজ্জ্বল চাঁদের আলোয় মেটেম গাছের কালো অন্ধকার থেকে একটা ঝিলিক বেরিয়ে আসতে দেখল। এলিসাও বোধহয় দেখেছে, অন্তত তাই মনে হলো। জিনিসটা ধরার জন্যেই যেন দুহাত মাথার উপর তুলে হরিণের মতো লাফ দিল এলিসা। তারপর আবার ওর পা মাটি স্পর্শ করল। ভারসাম্য হারিয়ে পড়ে গেল তরুণী। তীক্ষ্ণ ব্যথায় অস্পষ্ট আওয়াজ বের হলো মুখ দিয়ে। এলিসার দিকে দৌড়ে এগোলো মেটেম। দেখতে পেল আরেকটা ছায়ামূর্তি। মনে হলো যেন সে কালো একটা বামন। গাছের ছায়ার আড়াল থেকে বেরিয়ে ঘন ঝোপের ভেতর ঢুকে পড়ল। হারিয়ে গেল দৃষ্টিসীমার থেকে। পৌঁছে গেছে মেটেম। দেখলো আজ ছোঁয়া অবস্থায় আছে এলিসা। তার উপর ঝুঁকে আছে রাজপুত্র এজিয়েল। এলিসার হাতের তালুতে গেঁথে আছে হাতির দাঁতের ফলাওয়ালা ছোট একটা তীর। বের করে ফেলুন ওটা, হাঁপাতে হাঁপাতে বলল মেটেম। তাতে কোনো লাভ হবে না, বলল এলিসা। তীরটা বেশ মাখানো। হাঁটু গেড়ে এলিসার পাশে বসলো মেটেম। এলিসার ব্যথায় ফোপানো পরোয়া না করে তালুর ফুটো থেকে তীরটা টেনে বের করে ফেলল। এবার নিজের আলখেল্লা থেকে খানিকটা কাপড় ছিঁড়ে এলিসার কবজিতে বাঁধল। বাঁধনের ভেতর একটা কাঠি ঢুকিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে কাপড়টা এত শক্তভাবে আটল যে এলিসার মাংসে কেটে বসলো লিলেন। এবার রাজপুত্র ক্ষতটা চুষুন, প্রায় নির্দেশ দিল সে। আমার আর দম নেই, নইলে আমিই করতাম। এলিসাকে বলল, ভয় পাবেন না এলিসা। এই তীরের বিষের একটা প্রতিষেধক আমার জানা আছে। ওটা নিয়ে এখনই ফিরে আসবো আমি। ততক্ষণ যদি বেঁচে থাকেন, যত কষ্টই হোক, ভুলেও কাপড়টা ঢিল করবেন না। দ্রুত পায়ে রওনা হয়ে গেল মেটেম। ক্ষতটায় মুখ দিয়ে দিল এজিয়েল বিষ বের করার জন্য। না, দুর্বল গলায় বলল এলিসা। হাতটা টেনে নিল। কাজটা করা ঠিক হবে না। বিষয় তো আপনাকে খুন করবে। মনে হচ্ছে আমাকে উদ্দেশ্য করেই তীরটা ছোড়া হয়েছিল, বলল এজিয়েল। কাজেই যা হবার হোক, বিষ আমি বের করার চেষ্টা করবই। এলিসাকে মাথার উপর হাত তুলতে বলল সে। দু হাতে জড়িয়ে ধরল এলিসাকে। তারপর বয়ে নিয়ে গেল 100 ফুট দূরে আরও খোলা জায়গায়। আমাকে সরিয়ে নিচ্ছেন কেন? জিজ্ঞেস করলো এলিসা। ওর মাথা এজিয়েলের কাঁধে। কারণ তীর যে ছুঁড়েছে সে দ্বিতীয়বার চেষ্টা করতে ফিরে আসতে পারে। এখানে এই খোলা জায়গায় ওর তীর আমাদের কাছ পর্যন্ত পৌঁছবে না। ঘাসের উপর এলিসাকে শুইয়ে দিল এজিয়েল। ওর আহত হাতটা তুলে নিল মুখের কাছে। না রাজপুত্র, আমার কারণে আপনার। চুপ করো, বলে ঠোঁট লাগালো সে ক্ষতের উপর। বিষাক্ত রক্ত চুষে বের করে ফেলছে মাটিতে। শুনুন রাজপুত্র এজিয়েল, একটু পর বলল এলিসা। কালো লোকরা তীরে যে বিষ মাখায় সেটা অত্যন্ত শক্তিশালী। মেটেমের প্রতিষেধক যদি সত্যিই খুব কাজের না হয়, তাহলে আমার মৃত্যুর সম্ভাবনা খুব বেশি। কাজেই যদি মরি, তার আগে আপনাকে আমি কিছু কথা বলতে চাই।
কী কারণে আজ রাতে এখানে এসেছিলেন আপনি? তোমার কাছ থেকে একটা চিঠি পেয়ে, এলিসা বিস্মিত কণ্ঠে বলল এজিএল। আমাকে এখানে আসতে অনুরোধ করনি তুমি? কিন্তু আমি তো কোনো চিঠি লিখিনি। মনে হচ্ছে ওটা ছিল রাজা ইথোবালের তৈরি একটা ফাঁদ, নইলে কে আপনাকে এভাবে খুন করতে চাইবে? পরে জেনেছি তার এক চাকরানি আমার পরিচারিকাকে ঘুষ দিয়েছিল প্যাপিরাসটা আপনার কাছে পৌঁছে দিতে। চিঠির ব্যাপারটা আমি ম্যাডামের মুখ থেকে শুনেছি। তারপর ঘটনা কি আন্দাজ করতে পেরে এখানে ছুটে এসেছি আপনাকে বাঁচানোর চেষ্টা করতে। কিন্তু আন্দাজ করলে কি করে? আরও খানিকটা রক্ত ফেলল এজিএল অদ্ভুতভাবে। রাজপুত্র সংক্ষেপে নিজের স্বপ্নের কথা জানালো এলিসা। সত্যি এটা চমৎকার ব্যাপার যে স্বপ্নে তুমি বিপদটা দেখতে পেয়েছ। সামান্য সন্দেহ ঝরল এজিএলের কণ্ঠে। এত চমৎকার ব্যাপার যে রাজপুত্র, আপনি আমার কথা বিশ্বাস করতে পারছেন না, বলল এলিসা। জানি আপনি কি ভাবছেন। আপনি ভাবছেন যেহেতু সকালে আমাদের মধ্যে তিক্ত কথা হয়েছে এবং মহিলারা ক্ষমা করতে জানে না, কাজেই আমি প্রতিশোধ নিতে আপনাকে খুন করার পরিকল্পনা করি। কিন্তু যেহেতু আমি মেয়ে মানুষ, কাজেই পরে মন পরিবর্তন করলাম আমি। আপনি যাই ভাবুন রাজপুত্র, তা সত্যি নয়। মেটেম তার সাক্ষী। আমি তোমাকে বিশ্বাস করছি এলিসা, বলল এজিএল। মেটেমের সাক্ষ্য আমার দরকার নেই, কিন্তু ঘটনা এখন আরও আশ্চর্যজনক ঠেকছে আমার কাছে। তুমি যখন কোনো দোষ করনি, তাহলে তীরের যাত্রাপথে এসে মৃত্যুর ঝুঁকি নিয়ে ওটাকে তুমি ঠেকালে কেন? আমি তো তোমাকে অপমান করেছিলাম। সত্যিটা জেনে আমি ছুটে এসেছিলাম আপনাকে সাবধান করতে। বিষাক্ত রক্ত বের করে দেওয়ার পরেও ক্রমে দুর্বল হয়ে আসছে এলিসার কণ্ঠ। তারপর আপনার হৃৎপিণ্ডের দিকে তীরটা উড়ে আসতে দেখি। তখন আমি ওটা ধরার চেষ্টা করলাম। ওটা আমার তালুতে গেঁথে গেল। গোটা ব্যাপারটাই অলৌকিক মনে হচ্ছে, ঠিক যেমন আপনার বিপদের ব্যাপারে দেখা আমার স্বপ্নটা। জ্ঞান হারালো এলিসা। 8. শপথ। প্রথমে এজিএল আশঙ্কা করেছিল বিষক্রিয়ায় মারা গেছে এলিসা, কিন্তু এলিসার বুকে হাত রেখে টের পেল মৃদুভাবে চলছে হৃদস্পন্দন। বুঝতে পারল এখনও এলিসা বেঁচে আছে। সাহায্য কিংবা পানি আনার জন্য ওকে ছেড়ে যাওয়া অসম্ভব। এলিসার কবজির ব্যান্ডেজ থেকে চাপ কমানো যাবে না কিছুতেই। কাজেই অচেতন এলিসার পাশে বসে যতটা পারে ধৈর্য ধারণ করে মেটেমের জন্য অপেক্ষা করতে লাগলো এজিএল। চাঁদের আলোয় এলিসার ফ্যাকাশে চেহারা কি অপূর্বই না দেখাচ্ছে। কালো চুল ঘিরে রেখেছে চাঁদেরই মতো গোল মুখটাকে। এজিএল ভাবছে কি অদ্ভুত এক স্বপ্নের কথা বলল আজ এলিসা। সেই স্বপ্ন দেখে তাকে রক্ষা করতে এসে খুনের তীরে নিজে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে ও এখন। অনেকে হয়তো এ ঘটনা বিশ্বাস করবে না, কিন্তু অন্তর থেকে এজিএল অনুভব করছে এ মিথ্যে হতে পারে না। অনুভব করছে যদি চাইতো তবুও ওর কাছে মিথ্যে বলতে পারতো না এলিসা। প্রথম যখন দুজনের দেখা হলো, তখন থেকেই পরস্পরের কাছে কিছু লুকায়নি তারা। হ্যাঁ, তার মৃত্যু আশঙ্কা আছে জেনে নিজের জীবনটা তুচ্ছ করেছে এলিসা। অথচ এই এলিসাকেই আজ সকালে খুব খারাপভাবে অপমান করেছে সে। বলেছে এলিসা শিশুর খুনি। মৃত্যুর ঝুঁকি এলিসা নিল কি করে? যদি সে যেমন এলিসাকে ভালোবাসে, তেমনি করে এলিসাও তাকে না ভালোবেসে থাকে। নিজের সঙ্গে আর ধোঁকাবাজি করছে না এজিএল। সে এলিসাকে ভালোবাসে, এটাই সত্য। কাল রাতে ঈশা স্যার যখন সতর্ক করেছিলেন, তখনই এটা অনুভব করেছে সে। অবশ্য তখনই নিজের কাছে স্বীকার করতে পারেনি, কিন্তু এখন স্পষ্ট বুঝতে পারছে তার নিয়তি নির্ধারিত হয়ে গেছে। মানুষের যেমন স্বভাব, তারা হয়তো বলবে সুন্দর একটা মুখশ্রী, চমৎকার দেহ সৌষ্ঠব, আর ভালোবাসার মোহ মায়ায় পড়ে জড়িয়ে গেছে সে।
কিন্তু আসলে তা সত্যি নয়। এলিসা ওকে মানসিকভাবে প্রচণ্ড আকর্ষণে কাছে টানছে। সে আকর্ষণ শুধু জাগতিক নয়। ব্যাপারটা এজিএল ব্যাখ্যা করতে পারবে না, কিন্তু প্রথম যখন এলিসাকে দেখে তখন থেকেই এই অনুভূতিটা তাকে নাড়া দিচ্ছে। অথচ এখন এমনও হতে পারে আরেকটি ঘন্টা পার হওয়ার আগেই ওর ধারা ছোঁয়ার বাইরে চলে যাবে এলিসা, চলে যাবে মৃত্যু নদীর ওপারে, যেখানে চাইলেই সঙ্গে সঙ্গে যেতে পারবে না সে। এলিসা তার হবে না এটা জেনেও এলিসার প্রতি ভালোবাসা অনুভব করছে সে, যেন হৃদয়ে আগুন জ্বলছে। হ্যাঁ, তার আকাঙ্ক্ষা শুধু জাগতিক নয়। ঝুঁকে এলিসার ফ্যাকাশে কমনীয় মুখের দিকে তাকালো এজিএল। দুজনের ঠোঁট প্রায় পরস্পরকে স্পর্শ করার মতো কাছাকাছি চলে গেল। এজিএলের শ্বাস পড়ছে এলিসার ভুরুর উপর। তাতে করেই যেন জীবনী শক্তি ফিরে এলো এলিসার। নড়ে উঠল এলিসা, চোখ মেলল। এজিএলের দিকে তাকিয়ে ওর চোখে ফুটে উঠল অর্থপূর্ণ দৃষ্টি। কোনো কথা বলল না এজিএল। তার ঠোঁট যেন কেউ সেলাই করে দিয়েছে, কিন্তু হৃদয়ে বলছে, আমি তোমাকে ভালোবাসি, ভালোবাসি এলিসা। এলিসা যেন বুঝতে পারল। ও বলল, ভুলে যাবেন না আপনি কে আর কে আমি। তাতে কিছু যায় আসে না, বলল এজিএল। আমরা জন্মান্তর থেকে এক। আমি হয়তো একটু পরেই মারা যাব, বলল এলিসা। আমাদের মিলন হবে না। তা হতে পারে না, জোর দিয়ে বলল এজিএল। আমরা যে একসঙ্গে ছিলাম, এখনও একসঙ্গে আছি, জীবন এবং মৃত্যুর মাঝেও একসঙ্গেই থাকব। রাজপুত্র, আমি শেষবারের মতো বলছি, ভালো করে ভেবে দেখুন। আমার মনে হচ্ছে আপনার কথা সত্যি। আমি যদি আপনার বক্তব্য মেনে নিই, তাহলে তা হবে চিরজীবনের জন্যে। তাই হবে এলিসা। তরুণীর উপর আরও ঝুঁকল এজিএল। তাহলে তাই হোক, বিড়বিড় করল এলিসা। আলতো করে ঠোঁট ছোঁয়ালো ও এজিএলের ঠোঁটে। চাঁদের আলোয় প্লাবিত হচ্ছে প্রাসাদের বাগান। সেই অপার্থিব পরিবেশে পরিষ্কার খোলা অন্তরে ধর্মের বাধা, সমাজের বাধা ও জঙ্গলি রাজার পাশবিক শক্তির বাধা উপেক্ষা করে চিরজীবন ভালোবাসার শপথ নিল ওরা। সাকনের মেয়ে ওদের কানের কাছে ডাকলো একটা কণ্ঠস্বর। মেটেম ফিরে এসেছে। আপনার তালু শীঘ্রই ব্যান্ডেজ করে দিতে হবে। হাতে একদম সময় নেই। মুখ তুলে এজিএল দেখল ওদের দিকে ঝুঁকে আছে ফিনিশিয়ান ব্যবসায়ী, ঠোঁটে বিদ্রুপের হাসি। তার পেছনে দাঁড়িয়ে আছেন দীর্ঘাকৃতি নবী ইসাচার। তার হাত বুকে বাঁধা। নিষ্পলক চোখে দুজনকে দেখছেন তিনি। পবিত্র ইসাচার শয়তানি ভরা কণ্ঠে বলল মেটেম, আপনি সাকনের কন্যার হাতটা ধরুন। দেখে যা বুঝছি, তাতে রাজপুত্র শুধু সাকনের কন্যার ঠোঁটের দায়িত্ব নিতে পারবেন না, বললেন ইসাচার। বাল্টিসের উপাসিকার সঙ্গে আমার কোনো সমঝোতা হতে পারে না। পারলে তুমিই তাকে সুস্থ করে তোলো। যদি না পারো, তাহলে মৃত্যু হোক তার। তাহলে বোকার পায়ের সামনে থেকে সরে যাবে আলগা একটা পাথর। বাঁচবে বোকাটা হোঁচট খেয়ে পড়া থেকে। কড়া চোখে এজিএলকে দেখলেন তিনি। এই আলগা পাথরটা না থাকলে সেই বোকার এতক্ষণে মরণ হতো, বলল মেটেম। আমাকে যদি কোনো কালো বামন তীর মারতে চায়, তাহলে আমি এরকম একটা আলগা ঐশ্বরিক পাথরের সাহায্যই আশা করব। ওষুধ নিয়ে ব্যস্ত হয়ে পড়ল সে। সামান্য বিরতির পর বলল, না রাজপুত্র, পবিত্র ইসাচারের কথার জবাব দিয়ে সময় নষ্ট করবেন না। তার চেয়ে ছাকনের কন্যার হাতটা উঁচু করে ধরুন। নির্দেশ পালন করলো এজিএল। কতটা পানি দিয়ে ধুয়ে একটা মলম ওখানে মাখালো মেটেম। সঙ্গে সঙ্গে আহত স্থানটা এত জ্বলে উঠল যে গোঙাতে শুরু করলো এলিসা। ধৈর্য ধরে অপেক্ষা করুন, বলল মেটেম। যদি ইতিমধ্যেই রক্তে মিশে গিয়ে না থাকে, তাহলে তীরের বিষটা এই মলম নষ্ট করে দেবে। এবার প্রায় বয়ে নিয়ে এলিসাকে প্রাসাদে ফেরত আনলো এজিএল আর মেটেম। সাকনের দায়িত্বে এলিসাকে তুলে দিল ফিনিশিয়ান ব্যবসায়ী। যা ঘটেছে তার
যতটা বলা উচিত বলে মনে হলো তাই বলল সে সাখনকে। সাবধান করে দিল এসব কথা যেন গোপন থাকে। প্রাসাদের দরজার কাছে এজিএলকে ঈশা স্যার বললেন, আমি স্বপ্ন দেখলাম রাজপুত্র, নাকি সত্যি শুনলাম? আপনি বললেন জীবন এবং মৃত্যুর মাঝে আপনি সবসময় ওই মেয়ের সঙ্গে থাকবেন। আমি কি ভুল দেখলাম, নাকি সত্যি তাকে আপনি ঠোঁটে চুমো খেয়েছেন? গম্ভীর হয়ে গেল এজিএলের চেহারা। বলল, আমার মনে হয় আপনি স্বপ্ন দেখেননি ঈশা স্যার। আরও শুনে রাখুন, আমাকে এ ব্যাপারে আর কিছু বলতে আসবেন না। যদি সম্ভব হয় তাহলে ওকে আমি স্ত্রী হিসেবে চাইব। যদি তা সম্ভব না হয় তাহলে ও যতদিন বাঁচবে অন্তত ততদিন আমি কোনো মেয়ের দিকে ফিরেও তাকাবো না। তাহলে ভালো কথা, বললেন ঈশা স্যার। আমার সাধ্য থাকলে আপনি আর ওই বিধর্মী ডাইনির সঙ্গে মিশতে পারবেন না। ঈশা স্যার, আপনি আমাকে ভালোবাসেন বলে অনেক সহ্য করেছি আমি আপনার কথা। সবসময় বাবার চেনেও পেয়েছি আপনার কাছে। কিন্তু আমি আপনাকে সাবধান করে দিচ্ছি, এলিসার কোনো ক্ষতি করতে চেষ্টা করবেন না। ওকে আঘাত করা মানে আমাকে আঘাত করা। ও ধরনের কিছু কেউ ঘটালে, যে ঘটাবে সে আমার প্রতিহিংসার শিকার হবে। প্রতিহিংসা? চিৎকারের সুরে বললেন ঈশা স্যার। আমি শুধু ঈশ্বরের প্রতিহিংসাকে ভয় করি। আর কর্তব্য যখন দাবি করে তখন ভালোবাসার পূজার কথা আমি শুনি না। রাজপুত্র, ওই ডাইনির সঙ্গে আপনাকে দোজকে দেখতে পাবার বদলে আমি বরং আপনার মৃত্যু দেখতে চাইব। এজিএল জবাব দেবার আগেই ঘুরে দাঁড়ালেন ঈশা স্যার। গটগট করে হেঁটে চলে গেলেন। তীক্ষ্ণ বিরক্ত হয়ে নিজের ঘরের দিকে ফিরছেন ঈশা স্যার। এলিসার ঘর পেরোনোর সময় মেটেমকে দরজা দিয়ে বের হতে দেখলেন। থামলেন তিনি, জিজ্ঞেস করলেন, মেয়েটা বাঁচবে? মেটেম বলল, দুশ্চিন্তা করবেন না পবিত্র ঈশা স্যার, ব্যান্ডেজ খুলে না গেলে নিশ্চয়ই বাঁচবে। যাই, আমি রাজপুত্রকে খবরটা দিয়ে আসি। কেউ যদি ওর ব্যান্ডেজ খুলে দিত আর সে তার উপাস্য মৃত্যু দেবতার কাছে পৌঁছে যেত তাহলে তাকে আমি 100 সোনার মোহর দিতাম, বললেন ঈশা স্যার। বিস্ময়ে লুকাতে না পেরে মেটেম বলল, পবিত্র হৃদয়ের একজন মানুষ হিসেবে আপনি বড় জঘন্য কথা বললেন। টাকার জন্য আমি অনেক কিছুই পারি ঈশা স্যার, কিন্তু ওই ব্যান্ডেজ ঢিলে করে দেওয়ার অর্থ খুন করা। সোনা কিংবা আপনার অনুগ্রহের জন্যে ওরকম খারাপ একটা নিছক কাজ আমি করতে পারবো না। বোকা, বললেন ঈশা স্যার। আমি কি তোমাকে খুন করতে বলেছি? ও ধরনের কাজ আমার ধারা নয়। যা নির্ধারিত সেই অনুযায়ী মেয়েটা বাঁচবে অথবা মরবে। রাজপুত্রের কাছে যাওয়ার আগে আমার ঘরে এসো মেটেম। তুমি খুব চতুর লোক, রাজকীয় চাল চলনও তোমার জানা। তোমার সঙ্গে কথা আছে আমার। ঘরে ঢুকে তিনি বললেন, শোনো মেটেম, আমার নিজের কোনো সন্তান নেই। রাজপুত্র এজিএলকে আমি আপন সন্তানের মতো ভালোবাসি। তাছাড়া এখানে এই অভিশপ্ত অঞ্চলে আমাকে পাঠানো হয়েছে যাতে ওকে আমি বিপদ আপদ থেকে রক্ষা করতে পারি। আর এখন কি ঘটছে? এলিসা নামের এক ডাইনির মোহ মায়ে পড়ে গেছে এজিএল। এভাবে বলবেন না ঈশা স্যার, আপত্তি সুরে বলল মেটেম। ওই মেয়ের চোখ, দেহ আর ঠোঁট ছাড়া ক্ষতিকর আর কোনো জাদু তো নেই। নিশ্চয় আছে। সেই জাদুতে ভুলেছে এজিএল। ও এখন বলছে মেয়েটাকে বিয়ে করবে। তাতে কি ঈশা স্যার? সুন্দরী একটা মেয়ে বেছে বের করতে বড়জোর অনেক বেশি পথ পাড়ি দিয়েছেন এজিএল। এটা বলতে পারেন। তুমি ভুলে যাচ্ছ মেটেম, এজিএল কে, ওর ধর্ম কি, ওর আত্মা নরকে পতিত হবে ওই মেয়ের সঙ্গে সম্পর্কে জড়ালে। তুমি তো নিজের কানে শুনেছ জীবন এবং মৃত্যুর মাঝেও মেয়েটাকে ভালোবাসার শপথ করেছে এজিএল। বুঝতে পারছো না সর্বনাশ হতে যাচ্ছে? তুমি কি পাগল হলে মেটেম? আমি হইনি ঈশা স্যার, তবে অনেকে বলবে আপনি পাগল হয়েছেন। আপনি যে ধর্মের ব্যাপারে খারাপ মনোভাব পোষণ করেন সে ধর্ম যে আমারও ধর্ম তা আপনি ভুলে গেছেন।
ভালো মন্দ যাই হোক, রাজপুত্র সাকনের কন্যাকে ভালোবেসেছে। এখন আপনি আমাকে কি করতে বলেন? আমি চাই তুমি এমন ব্যবস্থা করো যাতে এজিএল কিছুতেই এই মেয়েকে বিয়ে করতে না পারে। সেটা খুন জখমের মাধ্যমে নয়, কারণ আমাদের আইন বলে তুমি হত্যা করবে না। কিন্তু মেয়েটা যদি রাজা ইথোবালকে বিয়ে করে তাহলে কাজ হবে, অথবা তাও যদি না হয় তবে অন্য কোনোভাবে এজিএলকে ঠেকাও। আপনাদের আইন বলে তুমি খুন করবে না, তাহলে বলুন ঈশাচার, আপনাদের আইন কি কথা বলে একটা মেয়ে যে পরিণতিতে মৃত্যুর চেয়েও খারাপ মনে করে তাকে সেই পরিস্থিতিতে ঠেলে দাও? এলিসা যেমন মেয়ে, তাতে শহরের সবাই যদি চায় তাহলেও তাকে ইথোবালের হাতে জীবিত তুলে দিতে পারবে না। মেয়েটা ইথোবালকে বিয়ে করলো কি না তাতে আমার কিছু যায় আসে না, বললেন ঈশাচার। তবে ওই বিধর্মী লোকটাকে আমি পছন্দ করি না। এলিসা নামের মেয়েটার রাগ আর জাদুবিদ্যা নির্ঘাত লোকটার সর্বনাশ করবে। আমি শুধু চাই তুমি এমন ব্যবস্থা করো যাতে এজিএল মেয়েটাকে বিয়ে করতে না পারে। এ কাজের জন্য আমি কি পাবো পবিত্র ঈশাচার? একটু চিন্তা করে ঈশাচার বললেন, 100 সোনার সেকেল। 200? মনে হলো যেন আমি 200 শুনলাম। এর কমে আমি কাজ করব না। দুটো হৃদয় ভেঙে দেওয়ার পাপ কাঁধে নেয়ার তুলনায় টাকাটা যথেষ্ট কমই। তবে বুঝতে পারছি আপনি ঠিক কথাই বলছেন। এ বিয়ে রাজপুত্র এজিএলের জন্যে ভালো হবে না, এলিসার জন্যেও নয়, কারণ তাকে আপনি সর্বক্ষণ জ্বালিয়ে মারবেন। সে কারণে কাজটা করার চেষ্টা করব আমি, শুধু টাকার জন্যে নয়, কাজটা করা কর্তব্য বলে মনে করছি। আলখেল্লার পকেট থেকে পার্সপেন বের করলো মেটেম। লণ্ঠনটা জ্বালুন। ঠিক আছে, এই যে নিন, চুক্তি তৈরি করে সই করুন। আমার কথায় চুক্তি হিসেবে যথেষ্ট মেটেম। রাগ ঝরল ঈশাচারের কণ্ঠে। এক ঝলক তাকে দেখল মেটেম, তারপর বলল, সন্দেহ নেই তাতে, কিন্তু আপনি বুড়ো হয়েছেন। তাছাড়া এটা এমন এক এলাকা যেখানে দুর্ঘটনা ঘটতে পারে। ঠিক আছে, এ ব্যাপারে চুক্তি হলে আর সেটা প্রকাশ পেলে বিশ্রী একটা ব্যাপার হতো। ধরে নিচ্ছি আপনার কথাতেই চুক্তি হয়ে গেল। শুধু মনে রাখবেন ঈশাচার, 200 সেকেল পাচ্ছি আমি। যতক্ষণ না পাচ্ছি ততদিন মাসে 2 সেকেল করে সুদ দিতে হবে আমাকে। আপনি সবার মঙ্গল কামনা করতে করতে বোধহয় ক্লান্ত হয়ে পড়েছেন ঈশাচার। আমিও ক্লান্ত। এবার বিশ্রাম নিন আপনি। ভালো স্বপ্ন দেখুন। বিদায়। মেটেমকে চলে যেতে দেখলেন ঈশাচার। তারপর বিড়বিড় করে বললেন, বড়ই দুঃখজনক যে এরকম একটা লোকের সঙ্গে জড়িয়ে পড়তে হলো আমাকে, কিন্তু যা করছি আমি তোমার জন্যে এজিএল। তোমাকে আমি আপন ছেলের মতো ভালোবাসি। প্রার্থনা করি ভাগ্য আমাদের সহায় হোক। 2 দিন পেরিয়ে গেল। প্রায় অচেতন হয়ে পড়ে থাকলো এলিসা। অনেকে ধারণা করলো ও মারা যাবে, কিন্তু এলিসা আহত হওয়ার পরদিন সকালে মেটেম দেখা করতে গিয়ে দেখল এলিসার হাত সামান্য ফুলে আছে, তখনও চামড়া কালো হয়ে যায়নি। মেটেম রীতিমতো ঘোষণা করল, শহরের ডাক্তাররা যাই বলুক, এলিসা অবশ্যই বাঁচবে। সাকন আর এজিএল প্রশংসা করল তাকে, কিন্তু ঈশাচার কিছু বললেন না। দ্বিতীয় দিন মেটেম বাজারের পথ ধরে হেঁটে যাচ্ছে। এমন সময় কালো এক অপরিচিতা বুড়ি তাকে থামিয়ে জানালো, শহরের বাইরে তাঁবু ফেলে অপেক্ষামান রাজা ইথোবালের কাছ থেকে তার জন্য একটা খবর আছে। রাজা ইথোবাল মেটেমের সঙ্গে দেখা করতে চান। টায়ারের উপকূল থেকে নিয়ে আসা তার ব্যবসা সামগ্রীও দেখবেন সেই সঙ্গে। ইতিমধ্যেই নিজের সমস্ত মালামাল প্রচুর লাভে বিক্রি করে দিয়েছেন মেটেম। তাই বলে ব্যবসার সুযোগটা ছাড়তে তার মন চাইল না। অন্যান্য ব্যবসায়ীদের কাছ থেকে দরাদরি করে কম দামে সস্তা সাধারণ জিনিস কিনল সে। তারপর দুটো উটের পিঠে সেসব চাপিয়ে খচ্চরে চেপে রাজা ইথোবালের শিবিরের দিকে রওনা হয়ে গেল। দুপুরে পৌঁছলো সে শিবিরে।
চমৎকার একটা বাগিচায় ঝর্ণার ধারে শিবির ফেলেছে রাজা ইথোবাল। মেটেম ইথোবালের তাঁবুর দিকে যাওয়ার সময় দেখল কাছের একটা তাঁবুর সামনে কালো এক বামনের লাশ দড়িতে ঝোলানো আছে। যে বামন হরিণকে তীর মারতে গিয়ে হরিণীকে তীর মেরে বসে, তার সারে সর্বনাশ। আপন মনে বিড়বিড় করল মেটেম। আমি সব সময় বলে এসেছি, খুন খারাপই বিপজ্জনক খেলা। রক্ত দাবি করে আরও রক্ত। রাজার তাঁবুর কাছে পৌঁছে গেছে সে। খচ্চরে পিঠ থেকে নামলো। তাঁবুর দরজায় দাঁড়িয়ে আছে ইথোবাল। সূর্যের উজ্জ্বল আলোয় বিশাল লাগছে তাকে দেখতে। চেহারায় উদ্বেগের ছাপ। মাথা ঝুঁকিয়ে কুঁজো হয়ে দেহ প্রায় মাটিতে মিশিয়ে সম্মান দেখালো মেটেম। ভক্তির সুরে বলল, রাজা চিরজীবী হন। আপনার কাছে আর সব রাজা তুচ্ছ। আপনি ওঠো, বলল ইথোবাল। চাটুকারিতা বন্ধ করো। আমি আর সব রাজার চেয়ে বড় হতে পারি, কিন্তু তুমি তা মনে করো না। রাজা যা বলেন। দমল না মেটেম। বাজারে এক মহিলা আমাকে জানালো রাজা আমার মালামাল দেখতে চান। সেজন্যে আমার সেরা অমূল্য সব জিনিস নিয়ে এসেছি আমি। এগুলো টায়ার থেকে সংগ্রহ করে আনতে অনেক কষ্ট করতে হয়েছে আমাকে। অন্যান্য ব্যবসায়ীদের কাছ থেকে কেনা কম দামি সাধারণ জিনিস চাপানো উট দুটো দেখালো সে। ফর্দ বের করে পড়তে শুরু করলো কি কি আছে। সব কিছুর কত মূল্য ধরবে তুমি? জিজ্ঞেস করলো ইথোবাল। অন্য কেউ হলে বেশি চাইতাম মহান রাজা, কিন্তু আপনার জন্যে একদম ন্যায্য দাম। শহর থেকে সে যে দামে কিনেছে তার দ্বিগুণ দাম বলে যেতে শুরু করলো মেটেম। ঠিক আছে, তাচ্ছিল্যের সঙ্গে বলল ইথোবাল। এসবের ব্যাপারে আমি দরদাম করব না, যদিও জানি তুমি অনেক বেশি চাইছো। আমার কোষাধ্যক্ষ সোনা দিয়ে তোমার দাম মিটিয়ে দেবে। এক মুহূর্ত নীরবতায় কাটল। তারপর মেটেম বলল, আপনার শিবিরের গাছগুলোতে বিষাক্ত ফল ধরে রাজা। জানতে ইচ্ছে করছে, আমাকে বলবেন কি ওখানে ওই বেটে কালো বাদরটা ঝুলছে কেন? কারণ ও বিষ পাখানো তীর দিয়ে খুন করতে চেষ্টা করেছিল। বিষণ্ণ শোনালো ইথোবালের কণ্ঠ, কিন্তু পারেনি। সে যদি আপনার দাস হয়ে থাকে, তাহলে সে যে খুন করতে পারেনি সেজন্য আপনি নিশ্চয় খুশি। অবাক ব্যাপার, প্রাসাদের বাগানেও এক অপরিচিত লোক বিষ মাখানো তীর দিয়ে খুনের চেষ্টা চালিয়েছিল। তবে সে সফল হয়েছে কিনা সেটা আমি নিশ্চিত নই। কি? চমকে উঠল ইথোবাল। তাহলে কি? থেমে গেল সে। না রাজা, রাজপুত্র এজিয়েল আহত হননি। তীরটা সাকনের মেয়ে এলিসার হাতের তালুতে গেঁথে যায়। জীবন মৃত্যুর মাঝামাঝি আছে সে এখন। আমি যদি ঠিক ওষুধ না দিতাম, তাহলে যদিও গাছ থেকে ঝুলতো না, এতক্ষণে ওই বামনের লাশের মতোই তার লাশও কালো হয়ে শক্ত হয়ে যেত। ওকে বাঁচাও, কর্কশ শোনালো উদ্বিগ্ন ইথোবালের কণ্ঠ। ডাক্তারির সম্মান হিসেবে তোমাকে আমি 100 আউন্স খাঁটি সোনা দেব। ইস, আমি যদি আগে জানতাম কি ঘটেছে, তাহলে ওই হারামজাদা বদমাস বামনকে এত সহজে মরতে দিতাম না। কত দেওয়া হবে সেটা চট করে লিখে রাখলো মেটেম। এবার বলল, চিন্তা করবেন না রাজা, আমার ধারণা সম্মানটা আমি অর্জন করতে পারবো। তবে সত্যি বলতে কি, ব্যাপারটা খুব নোংরা হয়ে গেছে। আপনার নামও এসবের সঙ্গে উচ্চারিত হচ্ছে। এটাও বলা হচ্ছে আপনার খালাতো ভাই, যাকে রাজপুত্র এজিয়েল হত্যা করেছেন, সে নাকি আপনার নির্দেশেই বিশেষ এক মেয়েকে তুলে আনতে গিয়েছিল। তাহলে আগের মতোই জিম্বোতে এখনও মিথ্যে গুজব ছড়ানো হয়। শীতল স্বরে বলল ইথোবাল। শোনো ব্যবসায়ী, তোমার জন্য একটা প্রশ্ন আছে আমার। রাজপুত্র এজিয়েল কি আমার সঙ্গে দণ্ডযুদ্ধে রাজি হবে? যে অস্ত্র তার পছন্দ তাই নিয়েই লড়তে রাজি আছি আমি, নিঃসন্দেহে। আর রাজা, আমাকে ক্ষমা করবেন, কিন্তু আপনার ভাইয়ের মতোই আপনাকেও তিনি অনায়াসে হত্যা করে ফেলবেন। দুর্দান্ত তরোয়ার চালানা করেন তিনি। তরোয়ারের লড়াইয়ের জন্যে মিশরে বিখ্যাত এক রাজগুরুর কাছে বিদ্যাটা শিখেছেন তিনি।
আপনার শক্তিমত্তা তার বিরুদ্ধে কোনো কাজেই আসবে না। জবাবটা আমি দিয়ে দিয়েছি। রাজপুত্র এজিএল খুশি মনে লড়বেন, কিন্তু সাকন এসবের মধ্যে থাকবেন না। তিনি চান না আপনারা লড়ুন। আর কিছু কি আমাকে জিজ্ঞেস করবেন রাজা? আস্তে করে মাথা ঝাঁকালো ইথোবাল। তারপর বলল, শোনো ব্যবসায়ী, আমি জানি তুমি টাকার কাঙাল। টাকার জন্যে পাবো না এমন কাজ নেই, পারো না এমন কাজ নেই। মানুষটাও তুমি পাহাড়ি শিয়ালের মতো ধূর্ত। এখন মন দিয়ে শোনো, যদি আমার কথা মতো কাজ করো তাহলে এত সম্পদ পাবে যা তুমি শত চেষ্টা করেও সারা জীবনে উপার্জন করতে পারবে না। গরিবের কানে প্রস্তাবটা ভালো লাগলো রাজা, কিন্তু আমি পারবো কিনা তা নির্ভর করে আপনি কি করতে বলবেন তার উপর। তাঁবুর দরজায় দাঁড়ানো প্রহরীকে দূরে সরে যেতে ইশারা করলো ইথোবাল। তারপর সে চলে যাওয়ায় মেটেমকে বলল, কথাটা আমি তোমাকে বলবো, কিন্তু সাবধান করে দিচ্ছি, আর কারো কাছে তুমি বলবে না। যদি বলো তাহলে তা আমার কানে আসবেই। কথা না রাখলে মৃত্যু হবে তোমার। এবার শোনো, তুমি তো জানো এলিসা, ওর বাবা সাকন আর ওই জিম্বো শহরের সঙ্গে আমার সম্পর্ক কেমন। এখন পরিস্থিতি যা দাঁড়িয়েছে তাতে যদি 8 দিনের মধ্যে এলিসাকে আমার সঙ্গে বিয়ে দেয়া না হয় তাহলে আমি শপথ করেছি জিম্বোর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব। সত্যিই তাই করব আমি। ইতিমধ্যেই আমার অধীনে উপজাতীয় গোত্রগুলোর সৈন্যরা জড়ো হতে শুরু করেছে। মোট 10টা দল, প্রত্যেক দলে 10,000 করে সৈন্য। একটার যদি একবার যদি তারা দেয়াল পার হয়ে শহরে ঢুকতে পারে তাহলে জিম্বো একটা ধ্বংসস্তূপ হয়ে যাবে। মৃত্যু হবে শহরের সমস্ত নাগরিকের। তাহলেই আমার প্রতিহিংসা চরিতার্থ হবে। কিন্তু এত কিছু করে কী লাভ হবে? যাকে আমি সমস্ত কিছুর বিনিময়েও নিজের করে চাই তাকে যুদ্ধের সময় কোনো দুর্ঘটনা ঘটে যাওয়া নাই বা যদি পেলাম। কাজেই মেটেম, যদি সম্ভব হয় তাহলে যুদ্ধ ছাড়াই এলিসাকে আমি জয় করতে চাই। পরে হোক যুদ্ধ, যুদ্ধ হবে তাতে কোনো সন্দেহ নেই। যুদ্ধের সময় হয়েছে। যাই হোক, যা বলছিলাম, এলিসা আমাকে চায় না, কাজেই আমি যা করতে চাই তা এখন তোমাকে বলছি। যদি রাজপুত্র এজিএল না থাকতো তাহলে এলিসা তার ভালোবাসায় পড়তো না, কিন্তু এখন পরিস্থিতি জটিল হয়ে গেছে। রাজপুত্র এজিএল এলিসাকে স্ত্রী হিসেবে গ্রহণ করতে চাইলে যুদ্ধের হুমকি বা ধ্বংসের ভয় এলিসাকে ঠেকিয়ে রাখতে পারবে না। কোনো নারীর হৃদয় নিবেদিত হলে নারী আর ওসব তোয়াক্কা করে না, ঠিকই পালিয়ে যায় প্রেমিকের সঙ্গে। কাজেই আমি চাই মেটেম, তুমি ক্ষমা করবেন রাজা, মাঝখান থেকে বলে উঠল মেটেম। আমি বুঝতে পেরেছি আপনি কি বলতে চান। দুঃখের সঙ্গে বলতে বাধ্য হচ্ছি, আমি রাজপুত্র এজিএলের হত্যার সঙ্গে কোনোভাবেই নিজেকে জড়াতে পারবো না। যদি আপনি আমাকে সোনার পাহাড়ও দিতেন তাহলেও পারতাম না। রাজপুত্র এজিএল আমার বন্ধু এবং প্রভু, তার কোনো ক্ষতি আমি করব না। আর সে রাতের দুর্ঘটনার পর কেউ তার কেশাগ্র স্পর্শ ও স্পর্শ করতে পারবে না। এমনভাবেই তাকে পাহারা দিচ্ছে 2জন করে প্রহরী। মেয়ে মানুষের আড়ালে থেকে রক্ষা পেয়েছে সে, তিক্ত স্বরে বলল ইথোবাল। কিন্তু তুমি ভুল বুঝেছ মেটেম। আমি তোমাকে ওই লোকটাকে খুন করতে বা করাতে বলতাম না। আমি সেটা তোমার পক্ষে আমি জানি সেটা তোমার পক্ষে সম্ভব না। আমি চাই তুমি এমন ব্যবস্থা করো যাতে সে এলিসাকে না পায়। সেটা তুমি কিভাবে করবে তা আমি জানি না, কিন্তু এলিসার যেন কোনো ক্ষতি না হয়। তুমি এজিএলকে অপহরণ করতে পারো, তার কারণে যুদ্ধের সম্ভাবনা দেখা দিয়েছে, প্রচার করে শহরের লোকদের তার বিরুদ্ধে খেপিয়ে তুলতে পারো। মোট কথা যেভাবে হোক তাকে ফেরত পাঠানোর ব্যবস্থা করো। এলের পুরোহিতদের ঘুষ দিয়েও তাকে লুকিয়ে রাখতে পারবে হয়তো। যা খুশি করো, শুধু এলিসার কাছ থেকে তাকে দূরে সরিয়ে দাও। বলো মেটেম, কাজটা কি তুমি নেবে, নাকি আমার সোনার স্তূপ আর কারো হবে? চিন্তা করতে করতেই জবাব দিল মেটেম, আমি কাজটা নেব রাজা, অবশ্য যদি আমাদের মধ্যে একটা চুক্তি হয়। যদিও জানি না আমি সফল হব কি না।
শুধু ধনী হবার জন্যই কাজটা আমি নেব, কারণ রাজপুত্র এজিএলের সঙ্গে এরিসার বিয়ে হলে সেটা সব দিক থেকেই খারাপ হবে। রাজপুত্রের দেহে বইছে রাজরক্ত। ফিরাউন আর মহান সোলেমানের নাতি তিনি যদি সাধারণ পরিবারের মেয়ে এলিসাকে বিয়ে করেন তাহলে সেটা কেউই মেনে নেবে না। দুজনের জীবনই দুর্বিষহ হয়ে উঠবে। কাজটা নেব তার আরেকটা কারণ হচ্ছে এই জিম্বো শহরটাকে আমি ভালোবাসি। গত 40 বছর ধরে শহরটা চিনি আমি। চাই না একজন পুরুষ একজন নারীকে চাইছে বলে জিম্বো শহর ধ্বংস হোক, রক্তের নদী বয়ে যাক। এখন বলুন রাজা, আমি যদি সফল হই তাহলে আপনি আমাকে কি দিবেন? সম্পদের বিরাট একটা অঙ্ক, বলল ইথোবাল। মেঠেম ধনরত্নের পরিমাণটা শুনে বলল, রাজা, আপনাকে এর দ্বিগুণ দিতে হবে। আপনি যা দিতে চাইলেন সেটা শুধু ঘুষের পেছনেই ব্যয় হয়ে যাবে আমার। আরেকটা কথা, সোনাগুলো এখনই দিতে হবে, আপনার শিবির আমি ত্যাগ করার আগেই, নইলে আমার পক্ষে কাজটা করা সম্ভবপর হয়ে উঠবে না। আগে দিয়ে দেব যাতে তুমি চুরি করে পালাতে পারো। রাগ চেপে হেসে উঠল ইথোবাল। আপনি যা খুশি ভাবতে পারেন রাজা, বলল মেটেম, কিন্তু এটাই আমার শর্ত। আপনি যদি রাজি না থাকেন তাহলে আমাকে যেতে দিন, আর যদি রাজি হন তাহলে এখনই একটা চুক্তিপত্র তৈরি করতে পারি। তাতে লেখা থাকবে যদি 8 দিনের মধ্যে আমি এমন ব্যবস্থা করতে না পারি যাতে করে রাজপুত্র এজিএল কিছুতেই এলিসাকে বিয়ে করতে পারবেন না, তাহলে আপনার কাজের পেছনে যে অর্থ ব্যয় হয়ে যাবে তাছাড়া বাকি সোনা আমি ফেরত দিতে বাধ্য থাকব। আজ পর্যন্ত আমার কোনো চুক্তি বাতিল হয়নি রাজা। না রাজা, আমি মত পাল্টেছি। কোনো লিখিত চুক্তি থাকবে না। থাকলে তা কেউ পড়ে ফেলতে পারে। আমি বরং পবিত্র ঈশাসারের বুদ্ধি অনুসরণ করব। রাজা, আমার শপথ বাক্যই আপনাকে বিশ্বাস করতে হবে। আরেকটা কথা, যুদ্ধ যদি শীঘ্রই শুরু হয়ে যায় আর আমাকে যদি পালাতে বাধ্য হতে হয়, সেজন্যে আমি চাই আপনি আমাকে আপনার সিলমোহর করা একটা পরোয়ানা দেবেন, যাতে আমি 20 জন লোক আর সমস্ত মালামাল এবং সম্পদ নিয়ে আপনার সেনাবাহিনীর মাঝ দিয়েও চলে যেতে পারি। আর রাজা, আপনাকে শপথ করতে হবে ওই পরোয়ানা দেওয়ার কথাটা আপনি আপনার সেনাবাহিনীর সবাইকে জানিয়ে দেবেন, যাতে তারা আপনার নির্দেশ পালন করতে বাধ্য থাকে। রাজা, আপনি কি এসব শর্তে রাজি আছেন? রাজি আছি, গম্ভীর চেহারায় বলল ইথোবাল। শেষ বিকেলে জিম্বো শহরে ফিরল মেটেম। যারা তার উট দুটোকে ধরে নিয়ে এগোলো তারা ভাবতেও পারল না এখন আর ওগুলোর পিঠে মালামাল নেই, আছে প্রচুর ধনরত্ন আর সোনা।